মৌয়ের কাছে এসে মৌকে জড়িয়ে ধরে মায়া। মৌকে জড়িয়ে বলে, কংগ্রাচুলেশনস বোন, আমি খালামণি হব। এটা আমার জীবনে আরেক সুখ। মৌ খুশি হয়ে বলে, তুমিও তাড়াতাড়ি বাবু নিয়ে নাও, দেখবে মা হওয়ার মিষ্টি অনুভূতি তুমিও পেয়ে যাবে। আগে আমার উদ্দেশ্য সফল হোক, এই মোহন সর্দার ও হিডেন শত্রুদের খুঁজে বের করে বরবাদ করে নি। তারপর আমিও এই বিষয়ে দেখব আমার সুখের পথে কাঁটা বিছানো। এই কাঁটাগুলো এক এক করে উপড়ে ফেলতে হবে আমাকে। বিকালে রুদ্র খুশি হয়ে কেক অর্ডার করে। মৌ ও পিয়াস মিলে কেক কেটে সবাইকে খাইয়ে দেয়। কেক খাওয়ার পর সবাই মিলে আনন্দ করতে থাকে। রুদ্রের একটা এমার্জেন্সি কল আসে। তাড়াতাড়ি সেখান থেকে সরে যায় সে। কল রিসিভ করতেই অপর পাশ থেকে বলে, আমি আসছি ভাই। কবে? আজকে। তো তোমার তো কয়েকদিন পর আসার কথা ছিল। এখানকার কাজ শেষ। নাও আই কান্ট ওয়েট টু সি মাই প্রেয়সী। ওকে ব্রো, তাহলে দেখা হবে শীঘ্রই। ওই দিকটার কাজ কতদূর করেছিস? অলমোস্ট ডান। তুমি আসো, দুজনে মিলে খেলা শুরু করব। ওকে, বাই। বাই। রুদ্র একটা রহস্যের হাসি দিয়ে তাকিয়ে থাকে মায়া ও রাজের দিকে। সেখানে ইয়া, হিয়া ও মিলি আছে। পিয়াস ও মৌকে নিয়ে আনন্দ করছে সবাই। উপরে দাঁড়িয়ে ওদেরকে দেখছে সোনালি ও মালিনী। সবাইকে ভালোভাবে পরখ করে রুদ্র বলে ওঠে, খেলার মোড় পাল্টে যাবে এবার। সরি ভাবিজি, আপনি যেটা ভেবে রেখেছেন এবার সেটা হবে না, হবে অন্য কিছু। সবাই মিলে এখন রেডি হচ্ছে রিসেপশনের জন্য। মায়া এমনিতেও সাজতে পছন্দ করে না। মায়ার ন্যাচারাল চেহারা বেশি পছন্দ করে রাজ। তাই সবাইকে রাজ বলে দিয়েছে, মায়াবতীকে একদম হালকাভাবে সাজাবি, ছবিতে কোনো রকম ওঠার জন্য সাজাবি, কিন্তু হাই মেকআপ দিয়ে আমার মায়াবতীর মুখের সৌন্দর্য মুছে দিবি না। কথাগুলো রাস্তার বোনেদের বলে দেয়। মায়া নিজে পার্লার থেকে সাজতে চায় না, তাই বাড়ির মেয়েরা মিলেই সাজতে থাকে মায়াকে। বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নামতে থাকে অগণিত যাত্রী। সেখান থেকে বের হয় এক যুবক। প্লেন থেকে নেমেই চোখ থেকে সানগ্লাস খুলে পরখ করে দেখে নিল চারপাশ। বিদেশের পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশের মাটিতে পা দিয়ে একটি ফ্রেশ নিঃশ্বাস নিল সে। তারপর ডেভিল হাসি মুখে ফুটিয়ে বলে উঠল, মায়ামাই জানেমান, তোমার সাইকেল আবার ইউ ব্যাক। এবার তোমাকে আমার করেই ছাড়বো আমার জানেমান। তোমার মন্ত্রীর রাজত্ব থেকে কে নিয়ে আসবে তোমাকে, দেখি কে কি করে। বলেই তুড়ি বাজিয়ে ইশারা করে পিছনে দাঁড়িয়ে থাকা গার্ডদের। যুবকটির ইশারা পেয়ে গার্ডগুলো তার পিছনে হাঁটতে শুরু করে। ঢাকার বিখ্যাত কমিউনিটি সেন্টারে এক এক করে প্রবেশ করছে নামি দামি লোকজন। সাথে আছে মিডিয়ার লোক। সবাই সেন্টারে ঢোকার আগে নিজেদের ইনভিটেশন কার্ড দেখিয়ে নেয়। এটা রুলস করে দিয়েছে মাহমুদ সর্দার। সবাইকে কার্ড দেওয়া হয়েছে। দারোয়ানকে বলে দিয়েছে, সবাইকে ভালো মতো চেক করে তারপর কার্ড দেখে ভিতরে ঢুকতে দিবে। নিজেকে আয়নায় ভালোভাবে দেখতে থাকে মায়া। গাঢ় নীল রঙের ভারী কাজের লেহেঙ্গা পরেছে মায়া। মাথায় গোল্ডেন রঙের নেটের ঘোমটা তুলে ছেড়ে দিয়ে ঘোমটা দিয়ে সেজেছে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, মুখে সাজ কম। লেহেঙ্গার সাথে ম্যাচিং করে পরেছে অর্নামেন্টস। রাজ ব্ল্যাক শেরওয়ানি পরেছে। মায়ার পাশে এসে দাঁড়িয়ে আয়নায় দুজনকে একসাথে দাঁড়িয়ে থাকে রাজ। মায়ার দিকে তাকিয়ে বলে, মায়াবতীর মায়ায় পড়ে গেছি আবার। এক এক সময় নিজের এক এক আবির্ভাব দেখিয়ে পাগল করে দিচ্ছে আমাকে আমার মায়াবতী। মায়া রাজের দিকে ফিরে বলে, আমার পারফেক্ট মন্ত্রী মশাই। বলেই দুজনে একসাথে বেরিয়ে পড়ে কমিউনিটি সেন্টারের দিকে। গাড়িতে উঠতেই মায়ার ফোনে একটি মেসেজ আসে। ফোন ওপেন করে মায়া দেখে মোহন সর্দারের কোম্পানিতে আগুন লেগেছে। বেচারা মোহন সর্দার এখন জানতে পারবে না, তার কোম্পানি জোরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মায়া খুশি হয়ে যায় এমন মেসেজ পেয়ে। আজকের দিনটি সত্যি তার জন্য খুশির দিন। রাজের এক বাহু ধরে মায়া রাজের কাঁধে মাথা রেখে বলে, আজকের দিনটা আমার জন্য সুখকর মন্ত্রী মশাই। আমি এমন ভাবেই সুখে দিন কাটাতে চাই। মায়া আজ খুব খুশি। তার মন্ত্রী মশাইয়ের সাথে তার বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হতে যাচ্ছে। বউ আজকে মা হওয়ার খবর পেল। ওদিকে মোহন সর্দারের কোম্পানিকে আগুন লাগানো হয়েছে, কিন্তু বেচারি নিজেও জানে না তার সুখের পথে কাটা হয়ে একজন আসতে চলেছে। তাকে ভালোবেসে উজাড় করতে এসে তার জীবন ধ্বংস করতে চায় সেই ব্যক্তি।
কমিউনিটি সেন্টারে চারপাশে সাজসজ্জা দেখছেন মাহমুদ সর্দার। মায়ার প্রিয় রং নীল হওয়াতে নীল রঙের কাগজের ফুল দিয়ে সাজানো হয়েছে, আর মাঝখানে মাঝখানে ফ্রেশ লাল সাদা রঙের গোলাপ, ছোট ছোট সাদা রঙের ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে আশেপাশের জায়গাগুলো। সেন্টারের সামনে বড় বড় অক্ষরে লেখা রাজ উইথ মায়া। এটা দেখে মাহমুদ সর্দার একটু কষ্ট পেলেন। মায়ার জন্মের সময় ওর নাম দেওয়া হয় মোহনা, যেটা পরিবর্তন করে রাখা হলো মেহিরুন জাহান মায়া। যদিও মায়া নামটি মায়ার দাদুর রাখা ছিল, কিন্তু সার্টিফিকেট অনুসারে ছিল না, তাই শাহানা পারভিন ইচ্ছে করে মায়ার এই নামটা ঠিক করেন। আজ মাহমুদ সর্দারের বাবা বেঁচে থাকলে দেখতে পারতেন তার দুই রতন আজ এক হয়েছে। বাবাকে অনেক বেশি ভালোবাসতো মাহমুদ সর্দার। ঠিক তেমনটাই হয়েছে রাজ। বাবা যেটা শিখিয়ে দিতেন রাজ সেটাই গ্রহণ করে নিত। বাবাকে আইডল হিসেবে দেখেছিল রাজ। আবার রাজের নানুও তেমন ছিলেন। রাজের নানু আর দাদু দুজনেই নরম মনের মানুষ ছিলেন। অন্যায়ের বিচার করতেন সৎ সাহস দিয়ে, যেটা মাহমুদ সর্দার ও রাজ করতে পারে। বাবার সাথে কাটানো কথাগুলো মনে পড়ে চোখ থেকে দুফোঁটা পানি পড়ল মাহমুদ সর্দারের। পাশ থেকে একটি হাত মুছে দিল সেই চোখের পানি। মাহমুদ সর্দার তাকালেন সেদিকে। রুদ্রকে দেখে স্মিত হাসলেন মাহমুদ সর্দার। রুদ্র তার বড় বাবার চোখের পানি দেখতে পারে না। মোহন সর্দারের আচরণ পেলেও মনের ভিতর তার দুর্বলতা মাহমুদ সর্দারের জন্য অনেক আগে থেকেই গড়ে উঠেছে। এই বড় বাবা যে তার সব কিছুর যত্ন নিতেন। মাহমুদ সর্দারের চোখের পানি মুছে দিয়ে রুদ্র বলে, আজ তোমার ছেলের বিয়ে, এদিকে তুমি কেন কান্না করছো? তোমার তো আজ সুখের দিন। এটা দুঃখের কান্না নয়, কিছু চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার জন্য যে সুখ, সেই সুখের কান্না রে বাবা। ওকে কান্না করতে দেখলে আমাদের আমাদের ভালো লাগে না বড় বাবা। সুখের সময় হোক বা দুঃখের সময়, কান্না একদমই করবে না, কেমন? আচ্ছা ঠিক আছে। বলেই জড়িয়ে ধরেন রুদ্রকে। দূর থেকে এই দৃশ্য দেখছে হিয়ার নিজের কাছেও কেন আপনি আমার জীবনের সাথে মিলে থাকতে পারলেন না রুদ্র ভাই? আপনার ভালো দিকগুলো যে আপনাকে চাওয়ার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়, কিন্তু যখনই আপনার নোংরা কাজগুলো দেখি খুব বেশি ঘৃণা কাজ করে। হিয়ার ভাবনার মাঝে তারেক আসে। হিয়ার পাশে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে ওঠে। হিয়া পাশে তাকিয়ে দেখে তারেক বলে, ইউ আর লুকিং গর্জিয়াস। আপনাকেও আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। কালো চামড়ার মানুষের আবার সৌন্দর্য। কালো বলে নিজেকে ছোট করবে না। রূপের সৌন্দর্য রং দিয়ে না, মন দিয়ে বিচার করতে হয়। যে নিজেকে তার মনের মাধুর্য দিয়ে গড়ে তুলবে, সেই আসল সুন্দর পুরুষ। তারেক খুশি হয়। আরো কিছু কথা বলতে যাবে অমনি শিয়া এসে হিয়াকে হাত ধরে টান দিয়ে নিয়ে যায় সেখান থেকে। একপাশে আসতেই হিয়া বলে ওঠে, এভাবে নিয়ে আসলি কেন? হিয়ার মাথায় আলতো মেরে শিয়া বলে, আরে বুদ্ধু, এখন ভাইয়া ভাবির এন্ট্রি হবে, বর বউকে ওয়েলকাম করতে হবে না? ওহ ওকে চল। চল, ফুলগুলো এক এক করে আমরা সবাই নিয়ে যাই। ওকে। বলেই একটি ফুলের ডালা হাতে নিল হিয়া। শিয়া নিজেও একটি ফুলের ডালা দিয়ে রুদ্রের দিকে তাকিয়ে ইশারা করলো। বুঝলো তারেকের আশপাশে আসতে দিবে না হিয়াকে। রুদ্র মৃদু হেসে ইশারা করে বলে, থ্যাংক ইউ। এই সব কিছু নজরের বাইরে যায়নি তারেকের। সব কিছু দেখে সে নিজেও হালকা হেসে দেয়। মায়া ও রাজের গাড়ি চলে এসেছে। গাড়ি থামতেই প্রথমে দরজা খুলে বের হয় রাজ। মিডিয়া লোক ও বিয়ের ক্যামেরাম্যান ওদের ছবি তুলতে ব্যস্ত। আশেপাশে থেকে সবাই হাততালি দিতে থাকে। রাজ সবার দিকে তাকিয়ে তারপর যায় মায়ার দিকে। দরজা খুলে মায়ার দিকে হাত বাড়িয়ে দিতেই মায়া তার হাত রাজের হাতের উপর দিয়ে দেয়। আস্তে আস্তে গাড়ি থেকে বের হতে থাকে মায়া। সবাই মিলে ওদের এইভাবে কিছু ছবি তুলে নিচ্ছে। ফুল দিয়ে সাজানো রাস্তা, সেই রাস্তা দিয়ে একজন অপরজনের হাত ধরে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে কমিউনিটি সেন্টারের দিকে। মায়া ও রাজের এই হেঁটে চলা দৃশ্য ভিডিও করছে ক্যামেরাম্যান। এক সিঁড়ি উপরে দাঁড়িয়ে ওদের দিকে ফুল ছেটাচ্ছে শিয়া, হিয়া ও মিলি, যারা ওদের দিকে তাকিয়ে আছে। যারার আর কি
সে কল্পনা করছে এই মায়ার জায়গায় আজ তার থাকার কথা, যারা স্লিভলেস হাতা লেহেঙ্গা পরেছে। তাকে দেখতেও সুন্দর লাগছে, কিন্তু আফসোস এই সাজ তার শখের পুরুষের উপর কোনো ইফেক্ট করবে না। রাজ ও মায়া কমিউনিটি সেন্টারের সামনে আসতেই মাহমুদ সর্দার সেখানে হাজির হন। মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরল রাজ। মাহমুদ সর্দারের দুই হাত ধরে আছে দুজন, এক পাশে মায়া আর এক পাশে রাজ। দুজনের হাত ধরে কমিউনিটি সেন্টারে প্রবেশ করেন। তারপর দুজনকে বড় বউয়ের স্থানে বসিয়ে দেওয়া হয়। সবাই এসে এক এক করে কংগ্রাচুলেট করে যায়। মাইক হাতে নিয়ে অ্যানাউন্সমেন্ট করতে থাকে রুদ্র। সবাইকে উদ্দেশ্য করে বলে, সো মাই ডিয়ার ভাবি অ্যান্ড ভাবিজির রিসেপশন পার্টির অনুষ্ঠান আরও জাঁকজমক করা যাক। লেটস গো ফর ডিজে পার্টি। সবাই হাততালি দিয়ে সাই দেয়। এক এক করে সবাই ডান্স ফ্লোরে হাজির হয়। ডিজে বাজতে শুরু করে। সব লাইট বন্ধ করে শুধু যারা নাচবে তাদের দিকে ছোট ছোট ঝাড়বাতি জ্বালিয়ে দেওয়া হয়। হিয়া একপাশে দাঁড়িয়েছিল। আজকে আর রুদ্র তার থেকে অনুমতি নেয়নি। সোজা হাত ধরে টান মেরে নিয়ে যায় ডান্স ফ্লোরে। হিয়া কিছু বলার আগে হিয়ার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, কোনো কথা নয়, আজকে আমি আমার পার্টনার নিয়ে ড্যান্স করতে চাই, বাধা দিলে মানবো না। আমি চাই না আপনার সাথে ডান্স করতে। তোর চাওয়া লাগবে না, আমি যখন চেয়েছি তখন আমি তোর সাথে ড্যান্স করব। বলেই হিয়ার কোমরে হাত রেখে ডান্স করতে শুরু করে রুদ্র। কোমরে হাত পেতেই মনের ভিতর কাঁপাকাঁপি অনুভব করে হিয়ার। ভালোবাসার মানুষের স্পর্শ কেমন গভীর হতে থাকে। হিয়ার নরম মনে এই স্পর্শ গভীর অনুভূতি পায়। চশমার ভিতর থেকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের দিকে। চোখের পাতা নড়ছে না। রুদ্র নিজেও তাকিয়ে আছে হিয়ার চোখের দিকে। দেখতে থাকে তার চশমা পড়ুয়া হিয়া পাখিকে। মালিনী একটি চেয়ারে মুখ গোমড়া করে বসে আছে। মাহমুদ সর্দার তার মতো আলাদা স্থানে দাঁড়িয়ে আছে। রাজ এসে মাহমুদ সর্দারের পাশে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে বলে, বউয়ের অভিমান ভাঙাতে ব্যর্থ তুমি বাবা। নিজের বউকে দেখো তুমি, আমার বউকে আমি সামলে নেব। এই বয়সে এসেও বউকে নিয়ে সুখে সংসার করতে পারলে না। তোমাকে দেখে কি শিখবো বলো তো আমি? আমার বাচ্চারা বলবে তাদের দাদু হোপ ফর নাথিং। তোমার বাচ্চাদের তোমার থেকে 10 হাত দূরে রাখবো, না হলে অল্প বয়সে আমার নাতি নাতনি পেকে যাবে। এমনি তোমরা বড় বউ আমাকে আমার বউয়ের কাছে ঘেঁষতে দাও না। কোনো মতে বাচ্চা হলে তো আর কাছেও ঘেঁষতে দিবে না। আসলে আমাকে তুমি জন্ম দিয়েছিলে কেন বলো তো বাবা? তোমার এসব অত্যাচার সহ্য করার জন্য? না বাবা, আমাকে অত্যাচারে রাখতে জন্ম দিয়েছিলাম, যেটা এখন আমি ভুগছি। সো স্যাড। এখন ভুগতে থাকো। মৌ এসে মায়ার সাথে গল্প করতে থাকে। একটু আগেই মৌ বমি করে এসেছে। এখন তার সময়টাই এমন যাবে। পিয়াস এখন রাজের অ্যাসিস্ট্যান্ট কম মৌয়ের অ্যাসিস্ট্যান্ট বেশি। তারেক আশেপাশে তাকিয়ে সব কিছু দেখছে। হঠাৎ ফোনের শব্দ পেয়ে ওপেন করে দেখে তাতে লেখা আছে, মাই ডিয়ার ব্ল্যাক ডায়মন্ড, উপস, তোমাকে আজকে ব্ল্যাক ড্রেসে হট লাগছে বেবি। একদম ব্ল্যাক চকলেট ভেবে খেয়ে ফেলতে মন চাইছে। এমন লুক না দিলেও পারতে, আমার হবু বাবুদের আব্বু। মেসেজটি দেখে তারেক তাকালো মকটেল কাউন্টারের দিকে। সেখানে তার মেসেজ দেওয়া ব্যক্তিটি মকটেল হাতে দাঁড়িয়ে আছে। সেও আজ নীল রঙের লেহেঙ্গা পরেছে। তারেক তাকাতে এসে তারেককে দেখিয়ে দিল একটি ফ্লাইং কিস। সেই ব্যক্তি আর কেউ না, মিলি। মিলি তারেককে ভালোবেসেছে। ঠিক যেদিন মায়ার কোম্পানির উদ্বোধন হয়েছিল সেই দিনই এই কালো রঙের রূপের ছেলেটিকে নিজের মনে জায়গা করে নেয় মিলি। মিলি যেদিন তারেককে দেখেছে সেদিন থেকেই নিজের মধ্যে আলাদা ভালো লাগার অনুভূতি পেয়েছে। আস্তে আস্তে নিজের বাজে স্বভাব বদলাতে থাকে মিলি। তারেকের কোনো উত্তর সে আজ পর্যন্ত পায়নি, কিন্তু তার ভাবনায় আছে তারেক একদিন না একদিন তার ভালোবাসায় ধরা দিবে। সবসময় ছেলেরা কেন মেয়েদের পিছনে লেগে থাকবে? মেয়েরা কেন তার ভালোবাসার পিছনে ছুটবে না? মিলি যখন কাউকে তার মন দিয়েছে তখন তাকে পাওয়ার আপ্রাণ চেষ্টা করবে। মিলির বিশ্বাস যে সে তার ভালোবাসা অর্জন করবে। তারেককে ফ্লাইং কিস দেখিয়ে আবার একটি মেসেজ দেয়। সেখানে লেখা থাকে, একদম নিজেকে কালো বলে অবজ্ঞা করবে না। তোমার রূপে কালো রং আমার কাছে মন ছুঁয়ে নিয়েছে। তোমাকে কালো চেহারায় মানায় বেশি। ওসব ফর্সা ছেলে তো হাজার পাওয়া যায়, কিন্তু কালো বর্ণের প্রেমিক পুরুষ খুব কম সংখ্যক মানুষ পায়। আমি সেই কম সংখ্যক মানুষের মধ্যে লাকি হতে চাই।
এই মেসেজটি দেখে তারেকের মুখে হাসি ফুটে ওঠে। এক সময় ছিল তার পরি যে তাকে পাওয়ার জন্য করেছিল বাবা মায়ের মন জয়, আর এখন এই মিলি যে এখনো চেষ্টা করে যাচ্ছে তার মন পাওয়ার। কিন্তু সে তো পরিতেই আটকে আছে, যদিও আর কখনো পাবে না সে তার পরীকে। তার পরি যে হারিয়ে গেছে ভাবতেই বুক ভার হয়ে আসে তারেকের। সবার নাচ গান শেষ, এখন রুদ্র মাইক হাতে নিয়ে আবার বলে ওঠে, অনেক তো হলো ডান্স পারফরমেন্স, এবার একটু গান দিয়ে অনুষ্ঠান মেতে উঠুক। আমাদের সামনে গান গাইতে আসবে আমাদের ফ্যামিলির আরেক ইয়াং ম্যান, যাকে আপনারা খুব 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 কম দেখেন। সে তার কাজের আমাদের থেকে দূরেই থাকে আর কি, কাজের জন্য। যাই হোক, আমাদের মন্ত্রী মশাইয়ের একমাত্র মামাতো ভাই, তার নাম না 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 নামটা আমি বলবো না, আপনারা দেখেই তাকে চিনে নিন। বলেই স্টেজ থেকে সরে গেল রুদ্র। চারিদিকে লাইট বন্ধ হয়ে যায়, সেই সাথে বাজতে থাকে গিটারের টুং টুং আওয়াজ। সবাই এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে শব্দের বেগ কোথা থেকে আসছে। হঠাৎ গোল আকারে স্টেজে লাইট জ্বলে ওঠে। একজন যুবক উল্টো ঘুরে আছে, তার হাতে আছে একটি গিটার, গায়ে ব্ল্যাক কালারের ব্লেজার। গিটার বাজাতে বাজাতে যেই সবার দিকে ফিরে তাকায়, অমনি পায়ের নিচে ফাঁকা অনুভব করতে থাকে মায়া। 1.5 বছর পর সেই ব্যক্তিকে দেখে গায়ে কাঁপুনি উঠছে তার। আস্তে আস্তে এক পা দুপা করে পিছিয়ে যেতে নেয় মায়া। মৌ এসে মায়াকে জড়িয়ে ধরে। যুবকটি ঘুরেই তার চোখ মায়াতে সীমাবদ্ধ রাখে, ভয়ঙ্কর চাহনি তার। গানের মাঝে বুঝিয়ে দেয় না পাওয়ার আকাঙ্ক্ষা। যুবকটির গানের শেষ মাথায় এসে মায়া বিড়বিড় করে বলে, বীর। মৌ অবাক হয়ে বলে, কিন্তু ওকে তুমি মেরে ফেলেছিলে? খুন করতে চেয়েছিলাম, কিন্তু ওকে শুট করার পরপরই ওখানে ওর দলের লোকজন চলে আসে। তারপরও সুস্থ হলেও মেন্টালি রিকভার হয় না, তাই ওকে দেশের বাইরে ট্রিটমেন্ট করতে নিয়ে যায়। কিন্তু ও দেশে কবে ব্যাক করলো আমার কাছে তো কোনো নিউজ আসেনি। আর ও রাজের মামাতো ভাই মানে কি? আমার থেকে মন্ত্রী মশাইকে আলাদা করে দেবে ও যদি এখনই সবাইকে সবকিছু বলে দেয়, মন্ত্রী মশাই তো আমাকে দূরে সরিয়ে দেবে। এমন কিছু হবে না আপু, সবকিছু ঠিক হবে, ডোন্ট ওয়ারি। বীর গান শেষ করে এগিয়ে আসে। মায়ার কাছে মনে হতে থাকে বীর তার কাছেই ছুটে আসছে, কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাবে বীর তার পরিবারের দিকে এগিয়ে আসছে। রুদ্র মাইক হাতে নিয়ে বলে, তাহলে দেখলেন তো সবাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছে দ্য হ্যান্ডসাম মাফিয়া আরহাম খান বীর। সবাই বীরকে দেখে হাততালি দেয়। এমনিতেও সবাই রাজ আর রুদ্রের জন্য ব্যাকুল, কিন্তু আজ তো রাজ মিঙ্গেল হয়েছে। এখন সিঙ্গেল বলতে বীর ও রাজকে দেখে সবাই আবার ক্রাশ খেলো। আজকে মেয়েদের চাহনি শুধু বীর আর রুদ্রকে দিকে, যারা এতক্ষণ মকটেল নিয়ে ব্যস্ত ছিল। বীরকে দেখার সাথে সাথে যারার হাত থেকে মকটেল পড়ে যায়। বাম হাত দিয়ে নিজের গায়ে বাতাস করতে করতে বলে, হি ইজ সো হট। পার্টিতে থাকা মেয়েরা তো নিজেদের মধ্যে ভাগাভাগি করতে শুরু করেছে কে কাকে নিবে। একজন বলছে তাদের মনে রুদ্র জায়গা করে নিয়েছে, তো আরেকজন বলছে তাদের মনে বীর জায়গা করে নিয়েছে। আবার তারা রাজকে দেখেও ক্রাশ খেয়ে বসেছিল। বীর এসে জড়িয়ে ধরে রাজকে, তারপর বলে, কংগ্রাচুলেশনস ভাই, আমাকে ভুলে গেছিস, দাওয়াত না দিয়েই বিয়ে করে ফেললি। আরে ভাই, হঠাৎ বিয়ে, অনেক কাহিনী। যাই হোক, তোর শরীরের অবস্থা কি? তোর তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। বীর এক পলক তাকালো মায়ার দিকে। বীরের কণ্ঠ মোটা, ভয়ঙ্কর চাহনি তার। মায়ার দিকে তাকিয়ে বীর বলে, নিজের জানেমানকে পেতে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি ভাই। এইসব ক্ষুদ্র অ্যাক্সিডেন্ট আমার কিচ্ছু করতে পারবে না। রুদ্র এগিয়ে আসে বীরের দিকে, বীরকে জড়িয়ে ধরে বলে, তোমার জানেমানকে পাবে কিনা তা জানি না, তবে তোমাকে সুস্থ দেখে আমরা সবাই খুশি ব্রো। বীর ডেভিল হেসে তাকালো মায়ার দিকে। মায়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আই এম বীর, আরহাম খান বীর। মায়া ভীত দৃষ্টিতে তাকিয়ে কাঁপতে থাকে। বীরের হাতে হাত মেলানোর সাহস সে পাচ্ছে না। বীর এখনো হাত বাড়িয়ে আছে মায়ার দিকে। মায়া ধীরে ধীরে হাত মেলাতে যাবে, অমনি রাজ খপ করে ধরে নেয় বীরের হাত। বীরের চোখের দিকে তাকিয়ে রাজ বলে, আমার মায়াবতীর হাত ধরা তো দূরের কথা, তার আশেপাশে কাউকে আমি সহ্য করতে পারবো না। দূর থেকে সাক্ষাৎ কর আমার একমাত্র বউয়ের সাথে। আর যদি তোর বউকে নিয়ে উড়াল দেই, তাহলে তোর অস্তিত্ব পৃথিবী থেকে উড়ে যাবে। এতটা ভালোবাসা? গভীর থেকে গভীরতর ভালোবাসা আমার আর আমার মায়াবতীর মাঝে। এই ভালোবাসায় ক্ষুদ্র ধূলিকণা সহ্য করবো না আমি।
সেখানে কেউ আমার মায়াবতীকে স্পর্শ করবে, এটা কিভাবে মেনে নেই? রাজকে রক্তাক্ত চাহনি দিতে দেখে অবাক হলো বীর। তার ভাইও তার মানে এই মেয়ের প্রতি গভীরভাবে ফেঁসে গেছে। কিন্তু তার তো আর জানেমানকে চাই। কিন্তু তার তো তার জানেমানকে চাই। যে করেই হোক সে এবার মায়াকে নিজের করেই ছাড়বে। জানেমান জেদ করে না, এই আহরাম খান বীর যেটা চায় সেটা নিয়েই ছাড়ে। তোমাকে আমি আমার করেই ছাড়বো। একবার বিয়ে করে নাও আমাকে, দেখবে পৃথিবীর সব সুখ তোমার করে দিব। প্লিজ জানেমান, আমার হয়ে যাও তুমি। মায়া পিছিয়ে যেতে যেতে বলে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার বিয়ে হয়ে গেছে, প্লিজ আমার কাছে আসবেন না। তোমার ওই বরকে আমি তোমার জীবন থেকে সরিয়ে দিব, আর সে তো তোমার অস্তিত্ব সম্পর্কে অবগত না। তুমি আমার হাত ধরে জীবনের তৃতীয় অধ্যায় শুরু করো জানেমান। দেখো তুমি তোমার অতীত ভুলে যাবে। খুব 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 ভালোবাসবো তোমাকে। আপনি বুঝতে পারছেন, আমার অনেক স্বপ্ন ওই বাড়ির বউ হওয়া। আমি আমার স্বামীকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। কেন আমাকে বিরক্ত করছেন? আমি ভালোবাসি না আপনাকে, আমি আমার ছোটবেলার পুতুল বরকে ভালোবাসি। হিংস্র রূপ ধারণ করে বীর। মায়ার দিকে ভয়ঙ্কর চাহনি দিয়ে বলে, তোমার ওই বরকে আমি খুন করে দিব। সে কখনোই তোমার হতে পারবে না। তোমার জীবনে শুধু একজনের অস্তিত্ব বিরাজ করবে, সে আর কেউ না, এই বীর। বলেই এগোতে আসে মায়ার দিকে। মায়া ভয়তে ভয়তে পিছিয়ে যায়, কারণ তার কাছে কোনো অস্ত্র নেই। কিভাবে এখান থেকে পালাবে বুঝতে পারে না। ভয়তে কাঁপতে থাকে মায়া। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মুখে ফুটে ওঠে একটি কথা, আমার পুতুল বরের কিছু হতে দিব না, আমি ওকে বাঁচাবো, আমার করেই ছাড়বো আমার পুতুল বরকে। হঠাৎ মায়া অনুভব করে তার মুখের উপর কারো হাতের বিচরণ। ভয়তে ভয়তে চোখ মেলে তাকায় মায়া। চোখ মেলে দেখতে পায় রাজকে। রাস্তার গালে হাত বুলিয়ে দিচ্ছে। চোখ খুলতেই মায়ার চোখে পানি জমতে শুরু করে। রাজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে মায়া। রাস্তার উপরে ভর করে শুয়ে আছে। মায়া বুঝতে পারলো এতক্ষণ সে স্বপ্ন দেখেছে। শুধু স্বপ্ন না, অতীতের কিছু অংশ আজ নতুন করে দুঃস্বপ্ন, যেটা তার জীবনের সংক্ষিপ্ত এক অধ্যায় ছিল। সাথে সাথে মায়া রাজের পক্ষে মুখ গুজে নেয়। হালকা উঁচু হয়ে মুখ গোজাতে ঝুঁকে থাকা রাজ টাল সামলাতে পারেনি। এক হাত বালিশের পাশে রেখে আর এক হাত মায়ার মাথায় রেখে দিল। মায়ার মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলে, দুঃস্বপ্ন দেখছিলে মায়াবতী? খুব খারাপ স্বপ্ন, সেই স্বপ্ন আমি আমার জীবনে রাখতে চাই না। কি এমন স্বপ্ন দেখছিলে যে ঘুমের ঘোরে কান্না করে দিয়েছো? এমন কি আছে তোমার জীবনে? রাজের কথায় থমকে যায় মায়া। বীর যে রাজের মামাতো ভাই এটা মায়া জানতো না। আর বীর তার জীবনে ভয়ঙ্কর এক অধ্যায়। বীর তাকে পেতে মরিয়া হয়ে উঠেছে। এগুলো রাজকে কিভাবে বলবে? তাহলে যে রাজ তার আসল পরিচয় জেনে যাবে। রাজ জানতে পারবে তার বাড়িতে আসার সর্বপ্রথম উদ্দেশ্য এই পরিবারকে শেষ করে দেওয়া। মায়া কথা পাল্টাতে বলে, আচ্ছা মন্ত্রী মশাই, আমাদের ভেতর কোনো তৃতীয় ব্যক্তি আসবে না তো? কখনোই না। আমি আমাদের মাঝে তৃতীয় ব্যক্তির স্থান রাখবো না। যে আসবে এই সম্পর্ক ভাঙতে, তার অস্তিত্ব এই দুনিয়া থেকে আমি শেষ করে দেব। যদি কেউ আমাকে তোমার থেকে কেড়ে নিতে আসে? যে এই স্বামীর রায়ের কলিজার গায়ে হাত লাগাতে আসবে, তার হাত আমি টুকরো টুকরো করে দেব, রাস্তার কুকুর দিয়ে খাওয়াবো। তোমাকে আমার থেকে কেড়ে নেওয়া তো দূরের কথা। বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে। মায়া শান্তি পায় এখন। কান্না মিশ্রিত কণ্ঠে রাজের পক্ষে মাথা রেখেই বলে, এই বক্ষে আমি করতে চাই আমার রাত্রি যাপন। তুমি বিরক্ত হবে না তো? নিজেকে এতটা ফিট রেখে লাভ কি যদি বউকে বক্ষে না রাখতে পারি? তোমার স্থান আমার এই বক্ষে সব সময়ের জন্য রেজিস্ট্রি করে রেখেছি মায়াবতী। এই বক্ষ আর কেউ স্পর্শ করতে পারবে না। শান্তির আভাস মিলল মায়ার মনে। মন্ত্রী মশাই যে তার প্রেমে ব্যাকুল এটা মায়া শিওর। কিন্তু বীর যদি অঘটন ঘটিয়ে দেয়, বিশেষ করে মায়ার আসল পরিচয় বলে দেয়, আর তাদের কিছু ছবিও তো আছে, ওগুলো রাজকে দেখিয়ে দিলে রাজকে মেনে নিবে তাকে? আপাতত কিছু ভাবতে চায় না মায়া। রাজের পক্ষে মাথা রেখে আস্তে আস্তে চোখ বুজে নেয়। শান্তির ঘুম এসেছে এবার তার চোখে। রাজ মায়াকে এভাবে নিজের পক্ষে রেখেই ঘুমিয়ে যায়।
সকালবেলা সবাই খাবার খেতে হাজির হয় ডাইনিং টেবিলে। মোহন সর্দার এখনো শান্তিতে খাচ্ছেন। সারা রাত পার্টিতে ব্যস্ত ছিল। তার ব্যস্ততা তো ওই সুন্দরী মেয়েদের নিয়ে, যেটা মায়া দেখেছিল, কিন্তু কিছু বলেনি। লোকটার দোষ তো আছেই, সাথে দোষ ওই নষ্ট মেয়েগুলোর। তারাও তো এই বয়সে নিজেদের রক্ষা না করে লেলিয়ে দেয় টাকাওয়ালার পিছনে। ঘৃণা করে মায়া ওসব মেয়েদের। সারা রাত ফুর্তি করার কারণে যে এখন তার জীবন ধ্বংস হতে চলেছে, এটা সে বুঝতেও পারছে না। এই যে তার কোম্পানিতে আগুন লেগেছে, এদিকে বেচারা আরাম করে খাচ্ছে। ফোনটাও সারা রাত দূরে রেখেছিল। মায়া তাকিয়ে আছে মোহন সর্দারের মুখের দিকে। মায়ার মুখেও শয়তানি হাসি। একটু পর মোহন সর্দারের ফুর্তিগুলো উড়ে যাবে। সবার মনোযোগ দিয়ে খাওয়াই ব্যস্ত। খাওয়ার সময় কম কথা বলে সবাই। হঠাৎ খাওয়ার মাঝে সেখানে চলে আসে বীর। বীরকে দেখা মাত্রই মায়া খাওয়া থামিয়ে দেয়। ভীতু চোখে আছে সে, কিছু বলে না দেয় এখন। এই বীরের ব্যবস্থা তাকে নিতে হবে। বীর এসে মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরে বলে, কেমন আছেন ফুপা? আল্লাহ রহমতে ভালো। তুমি কেমন আছো? আমিও এখন ভালো আছি। কেন, এতদিন ভালো ছিলে না? প্রশ্ন করে রুদ্র। না ভাই, আসলে ভালো থাকার মেডিসিন ছিল না, এখন মেডিসিন পেয়ে গেছি। তবে আমার মেডিসিন গ্রহণ করার সময় এসে গেছে। খুব তাড়াতাড়ি আমি আমার মেডিসিন সেবন করব। সাবধানে মেডিসিন নিও ভাই, আজকাল ফার্মেসির খুব ডিমান্ড। তারা কিন্তু ভুলভাল মেডিসিন সাপ্লাই করে। এই মনে করো তোমার সুখের মেডিসিন বাদ দিয়ে দিল বিষ, তখন কিন্তু অন্য কিছু ঘটতে পারে। ডোন্ট ওয়ারি রুদ্র, আমি এক ভুল বারবার করি না। তবে এবার যদি আমাকে বিষ গ্রহণ করতে হয়, তাহলে চিরতরে বিদায় দিবে বীর নামের এই মাফিয়া। মালিনী বীরের কাছে এসে বলেন, এগুলো কি কথা বীর? তুমি কেন যাবে? তোমাকে অনেক কষ্টে ফিরে পেয়েছি আমরা। ভাই ভাবি তোমার জন্য কত কষ্ট করেছে। তুমি তোমার জীবনে সুখ ঠিক ফিরে পাবে। শুক্রাতে এই বীর হাজারবার পান করবে বিষ, কিন্তু বীর তার সুখের মানুষটাকে নিজের করেই ছাড়বে। সম্পূর্ণ কথাগুলো বীর মায়ার দিকে তাকিয়ে বলতে থাকে। মায়া না খেয়ে তাকিয়ে আছে বীরের দিকে। এতক্ষণে এটুকু শিওর হয়ে গেল যে বীর কাউকে কিছু বলবে না। একটু স্বস্তি পেল সে। বীর কথাগুলো বলেই একটা চেয়ারে টেনে বসে পড়ল। বীরের পাশে এসে বসে পড়ল যারা। বীরের দিকে তাকিয়ে যারা বলে, হাই হ্যান্ডসাম, আমি যারা, রুদ্র ও মেইলের কাজিন। বীর তার প্লেটে খাবার নিতে নিতে বলে, হাই সিস্টার, আমি বীর, রাজের কাজিন। সিস্টার? এই সিস্টার দিয়েই তাকে ডাকতে হলো? সিস্টার বলাতে যারার মুখ শুকিয়ে গেল। এর থেকে তো ভালো রাজ তাকে ভালো না বাসলেও বেবি বলে ডাকে। বীরের দিকে তাকিয়ে যারা বলে, আমি কারো সিস্টার নই, আমাকে যারা বলে ডাকবে। সোনালি সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখছে যারাকে। এই মেয়ে আবার রাজকে রেখে বীরের দিকে যাচ্ছে যেন। বীর হ্যান্ডসাম বলে এখন তার দিকেও নজর দিতে হবে, তাহলে তো তার উদ্দেশ্য সফল হবে না। সদর দরজা দিয়ে দৌড়ে এসেছে মোহন সর্দারের অ্যাসিস্ট্যান্ট। হাঁপাতে হাঁপাতে বলে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে স্যার, আমাদের কোম্পানিতে আগুন লেগেছে। সবার খাওয়া বন্ধ হয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে আছে সবাই। মুখে হাসি ফুটে আছে মায়ার। মায়ার দিকে তাকিয়ে আছে বীর। সে তো শিওর কে করেছে এই কাজ। রাজ নিজেও আন্দাজ করতে পারছে, কারণ কালকে মায়ার ফোনে আসা মেসেজ রাজ নিজেও দেখেছিল। মোহন সর্দার উঠে দাঁড়ান টেবিল থেকে। চিল্লিয়ে বলেন, কিভাবে লেগেছে আগুন? জানি না, কিন্তু আজকে সকালে দেখি কোম্পানির আশেপাশে মানুষজন জড়িত। ভিড় ঠেলে দেখি সব কিছু পোড়া, প্লাস্টিক ও বিভিন্ন জিনিস পুড়ে গলে গেছে। ইটগুলো সব মাটিতে ছড়াছড়ি, সারা রাত পুড়েছে। সারা রাত তোমরা কোথায় ছিলে? খোঁজ নাওনি কেন? আবার শেষ করে টিস্যু দিয়ে ঠোঁট মুছে রাজ বলে, সারাদিন খাটাখাটনি করে কি রাতে বউ রেখে তোমার কোম্পানি জড়িয়ে ঘুমাবে যে ওদেরকে এখন অ্যাডভাইস দিচ্ছ? তোমাকেও বলি কাকা, একটু বউ আর ব্যবসায় মন দিতে, কিন্তু তোমার মন তো থাকে হট মেয়েদের দিকে। পারলে নিজের বউকে হট বানিয়ে অ্যাসিস্ট্যান্ট করে রাখো, দেখবে এমনটা আর ফেস করতে হবে না। মাথা গরম আছে মোহন সর্দারের। চিল্লিয়ে বলে ওঠে, শাট আপ! মন্ত্রীর পরিবারে একজনের কোম্পানিতে কিভাবে আগুন লাগে? কেমন পাওয়ার নিয়ে চলো তুমি যে তোমার পরিবারের লোকের ক্ষতি হয়ে যায়? ভুল বললে, আমার কিন্তু কোনো ক্ষতি আজ অব্দি হয়নি।
আমি মন্ত্রী হলেও বিরোধী দল আমার ক্ষতি করতে আসেনি, কিন্তু তোমার কোনো দল না থেকেও ক্ষতি হয়ে যায়। কেন জানো তো? এগুলো হলো কর্মফল। জীবনে যতটুকু অর্জন করবে ততটুকু ভোগ করবে। এত বড় বড় জ্ঞান না দিয়ে কিছু করে দেখাও। কোম্পানির লস হয়ে গেল, কোম্পানি পুরো ডুবে গেছে আমার। আর এই যে তুমি বসে বসে বাবার টাকা খাও, বাবার বিপদে কিছু তো করো। শেষের কথাটি রুদ্রকে উদ্দেশ্য করে বলে মোহন সর্দার। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি তোমার ব্যবসার এদিক ওদিক কোনো দিকেই নেই। তোমার টাকা খাই কারণ তোমার বংশের বাতি হয়ে এসেছি, না হলে অন্যের টাকা খেতাম। অপদার্থ অকর্মশালী কোথাকার। 2 নম্বর বউ আসার পর থেকে তোমার ব্যবসায়ও 2 নম্বর কাজ কারবার ধরা দেয়। আসলে কি বলো তো, তুমি যেমন ফল গ্রহণ করবে তার বীজ থেকে তেমনটাই গাছ বের হবে। কথাগুলো বলে রাজ। কথাগুলো কটার মতো করে গেঁথে গেল মোহন সর্দারের মনে। আজ তার বিপদে তার ছেলেটাও কোনো কাজের না, অথচ এই ছেলেকে ঘরে রেখে ভবিষ্যৎ উজ্জ্বল করতে চেয়েছিলেন তিনি। প্রথম স্ত্রী সহ সন্তানকে বাড়ি থেকে বের করে দেন। এতগুলো বছর মনে না পড়লেও আজ হঠাৎ শাহানা পারভিন ও মোহনা মুখ ফুটে উঠল তার সামনে। মনে পড়ে গেল তার ছোট মোহনা তাকে কত ভালোবাসত। তিনি যখন অফিস থেকে এসে ডিপ্রেশনে থাকতেন, মোহনা তার কাছে এসে ছোট ছোট হাত দিয়ে মাথায় বিলি কেটে দিত, বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্যে বলতো, চিন্তা করবে না বাবা, আমি বড় হয়ে তোমার কাজে সাহায্য করব। তোমার প্রিন্সেস তোমার সব কাজের দায়িত্ব নেবে। আমরা বাবা মেয়ে মিলে অনেক বড় কোম্পানি খুলব। কথাগুলো যদিও শাহানা পারভিনের শেখানো ছিল, কারণ শাহানা পারভিন চেয়েছিলেন মায়া বড় হলে কোম্পানির দায়িত্ব মায়া নিবে। কিন্তু মোহন সর্দারের মনে হতো মেয়েরা এগুলো পারবে না, এগুলো একমাত্র ছেলেরাই পারবে, কারণ তখন তার রুদ্রের জন্ম হয়। আজ হঠাৎ তার হারিয়ে যাওয়া মেয়ে মোহনার কথাগুলো মনে পড়ল। ভাবনার মাঝেই মুখ ফুটে বের হলো, মোহমা। তার কিছুটা কাছেই বসেছিল মায়া। জীবনের কতগুলো বছর পার হয়ে গেল, এই ডাক শোনেনি, আজ এই ডাক শুনল। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার, কিন্তু চোখের সামনে মায়ের চেহারা ভেসে ওঠে। মাকে যে অনেক কিছু সহ্য করতে হয়েছে, বর ছাড়া মেয়েরা কত কটু কথা শুনে চলে সমাজে, এটা মায়া দেখেছে। তার পবিত্র মাকে অনেক নিন্দা করে অপবিত্র বলে দিত, এগুলো গায়ে মাখেনি শাহানা পারভিন। কিন্তু মায়ার ছোট বোন মাকে বিনা দোষে কলঙ্কিত হতে দেখে বিষে জর্জরিত হয়ে যেত। অনেক সময় তো একাকিত্বের জীবনের জন্য বাজে প্রস্তাব পেতে হয়েছে শাহানা পারভিনকে, যেগুলো সামাল দিয়ে মানুষ করেছে মায়াকে। শুধু টাকা থাকলেই হয় না, দুনিয়াতে বাঁচতে গেলে নিজেকে শক্তপোক্ত রাখতে হয়। এটা শাহানা পারভিনকে দেখে শিখেছে মায়া। তাই তো মায়া নিজেও আজ প্রভাবশালী আর শক্তিশালী। আজকে মোহন সর্দারের মুখে এই ডাক শুনে বুকে হালকা মোচড় দিলেও মন কেড়ে নিতে পারেনি। চুপচাপ বসে আছে সে। মায়ার এই মুখের দিকে তাকিয়ে আছে 2 জোড়া চোখ, একজন রাজ আর একজন বীর। দুজনেই বুঝতে পারছে মায়ার অবস্থা। মায়ার ভিতরটা এখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যতই মায়ের অত্যাচারের প্রতিশোধ নিতে আসুক, লোকটি তো তার বাবা। বীরের ইচ্ছে করছে মায়াকে এখন নিয়ে কোনো পাহাড় থেকে ঘুরে আসতে, যেখানে মায়া দুহাত মেলে শান্তির নিঃশ্বাস নিবে আর সে মুগ্ধ হয়ে দেখবে যেভাবে আগে তারা কাটাতো। রাজের মন চাচ্ছে মায়াকে এখন তার বক্ষে জায়গা করে দিতে, যেটা একমাত্র শান্তির জায়গা মায়ার জন্য। মোহন সর্দার দুর্বল পায়ে হেঁটে চলে গেলেন ঘরের দিকে। মায়া তাকিয়ে দেখতে থাকে, তার খুব আনন্দ হচ্ছে এখন। হ্যাঁ, আনন্দ হওয়ারই কথা। বাবা নামক এই বাজে লোকটিকে সে ঘৃণা করে এসেছে, তার মায়ের জীবন ধ্বংস করেছে। সে তো আজ খুব খুশি। বড় একটি বিল্ডিং এর সামনে গাড়ি থামালো মায়া। গাড়ি থেকে নেমে নির্দিষ্ট একটি জানালার দিকে চোখ বোলালো, মুখে মাস্ক পরা। তারপর মেইন গেট দিয়ে ঢুকে লিফটের ভিতর ঢুকলো। 7 ফ্লোরে টাচ করে দাঁড়িয়ে আছে। লিফট তার কাঙ্ক্ষিত স্থানে এসে থেমে যায়। লিফট থেকে নেমে 2 পা হেঁটেই একটি দরজার সামনে দাঁড়ালো। কলিং দিতেই একজন মহিলা এসে খুলে দিল দরজা। মহিলাটিকে দেখে মায়া ভিতরে ঢুকে গেল। প্রতিদিন অফিস ছুটির পর এখানে এসে সময় কাটায় সে। বিয়ের আগে লোকের অগোচরে প্রায় এখানে আসা হতো তার, শুধু কাজের সময় দূরে থাকা আর লোকজনের কুনজর থেকে বাঁচতে এই জায়গাটিতে কম আসা হয় তার। ভিতরে ঢুকেই মায়া দ্রুত চলে যায় একটি ঘরে, যেখানে আছে তার সুখ। ঘরে ঢুকেই মায়া তাকালো বিছানার দিকে। বিছানায় শুয়ে আছে মায়ার মা শাহানা
পারভিন। কোনো দিকে তার নড়চড় নেই, একদম স্থির হয়ে আছে সে। কখন কি লাগবে না লাগবে কেউ কিছু বলতে পারে না। একটু আগে যে দরজা খুলে দিয়েছিল সে একজন নার্স, শাহানা পারভিনের পার্সোনাল নার্স। মায়া তাকে হায়ার করেছে। শাহানা পারভিনকে আপাতত প্রকাশ্যে রাখা যাবে না, তাই তো মায়া তাকে লুকিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে। কক্সবাজার থাকতে হাসির কাছে মায়া শুনেছিল শাহানা পারভিন একটু একটু রেসপন্স করছে। আজকে নার্সকে বলে রেখেছিল মায়া টিভি অন রাখতে। টিভিতে মোহন সর্দারের কোম্পানির খবর এসেছে। এটা কর্ণপাত হলে শাহানা পারভিন কি করে এটা জানতে চায় মায়া। নার্স ঠিক এমনটাই করেছিল। খবরে যখন মোহন সর্দারের সেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয় তখন নাকি শাহানা পারভিনের এক আঙ্গুল নড়তে থাকে। মায়াকে সাথে সাথে কল করে জানিয়েছে নার্স দীর্ঘ 9 বছর কোমায় থেকে আজ একটু আঙ্গুল নড়ে উঠল। এটা শুনেই মায়া ছুটে যায় মাকে দেখতে। 9 বছর আগে যখন মায়ার বয়স 18 হয় তখন এক অ্যাক্সিডেন্টে শাহানা পারভিন কোমায় চলে যান। কিন্তু ঘটনার কোনো কিছুই বলতে পারে না মায়া। কিভাবে এই ঘটনা ঘটেছিল এটা একমাত্র শাহানা পারভিন নিজে বলতে পারবেন। শুধু শেষের দিকে দেখেছিল নির্জন অন্ধকার রাস্তায় শাহানা পারভিনের পায়ের উপর মোটা স্টিলের ভারী লাঠি দিয়ে বাড়ি মারছে কেউ, যার হাতে ছিল একটি চিকচিক করা হীরের আংটি, যেটা দেখে মায়া শিওর হয়ে যায় যে ইনি একজন নারী। আর তার সাথে সঙ্গ দেওয়া একটি ছেলেকে দেখেছিল মায়া, যাকে খুঁজেছিল সে এতগুলো বছর ধরে। অবশেষে পেয়েছে তাকে। আটকে রেখেছে তার ফ্যাক্টরির সিক্রেট রুমে, যাকে কারেন্টের শক দিয়ে রাখা হয়, কিন্তু তার মুখ থেকে বের করতে পারছে না কে তার মাকে খুন করতে চায়। রাস্তায় শাহানা পারভিনের দেহ ফেলে রেখে যায় ওই লোকগুলো, যাতে গাড়ি এসে তার উপর দিয়ে পিষে চলে যায় আর কেউ সন্দেহ করবে না। কিন্তু তারা একটু ভুল করে, শাহানা পারভিনের ডেড বডি না দেখেই চলে যায়। এটা মায়ের একটি সৌভাগ্য বলা চলে। গাড়ি শাহানা পারভিনের অতি নিকটে আসার আগেই মায়া অনেক কষ্টে শাহানা পারভিনের দেহ নিয়ে সরে আসে। তা না হলে এতক্ষণে শাহানা পারভিন এই দুনিয়াতে থাকতে পারতেন না। অতীতের এই সংক্ষিপ্ত দৃশ্য মনে পড়তেই গা কেঁপে ওঠে মায়ার। সাথে সাথে জড়িয়ে ধরে শাহানা পারভিনকে। শাহানা পারভিনের হাত ধরে মায়া নিজের গালের কাছে বুলিয়ে দিতে থাকে। মা তাকে আদর স্নেহ নাই করতে পারুক, মায়া নিজে তো এই ভালোবাসা আদায় করে নিতে পারে। মায়ের হাতের পিঠে চুমু দিয়ে বলে, তুমি আজকে রেসপন্স করেছো মা, আমি খুব 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 খুশি হয়েছি। আজকে আমার অপেক্ষার একটু ফল পেয়েছি। তুমি রিকভার করতে যাচ্ছ। ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শাহানা পারভিনের কোনো নড়চড় নেই, তিনি চোখ মেলে আছেন শুধু। মায়া তার হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, জানো মা, আমাদের মৌ মা হতে চলেছে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে আমি আর তুমি মিলে ওর বাবুর জন্য অনেক কিছু করব। তুমি তো সোয়েটার বুনতে পারো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ছোট মনির জন্য সোয়েটার বুনে দেবে। জানো মা, আমি আজকে আমার জীবনের শ্রেষ্ঠ ঘৃণিত ব্যক্তিকে শাস্তি দিয়েছি। মোহন সর্দার আজ শেষ। তার ব্যবসায় আবার ফিরে আসতে হলে অনেক স্ট্রাগল করতে হবে, কিন্তু এই মায়া সেই সুযোগ দেবে না। তোমার শাহমির বাবা, আমার স্বামী, আমাকে তার বউয়ের মর্যাদা দিয়েছে মা। আমাকে তার জন্য তেমন কষ্ট করা লাগেনি। আমার এতগুলো সুখের মাঝেও একটা সমস্যা বাধা সৃষ্টি করছে মা। ওই মিস্টার খান ফিরে এসছে। বিনা দোষে কাউকে মেরে ফেলতে চায় না আমি, কিন্তু মা, মিস্টার খান আমাকে আমার স্বামী থেকে কেড়ে নিতে চায়। আমি তো যাব না তার থেকে। যে করেই হোক মিস্টার খানের একটা ফয়সালা আমি করবই। শাহানা পারভিন শুধু শুনছেন মেয়ের কথা, কোনো উপদেশ দেওয়ার মতো ক্ষমতা এখন তার নেই। যদি থাকতো তিনিও বলতে পারতেন না যে তার শাহমির তার হয়েই সবকিছু করছে। রাজকে শাহানা পারভিন শাহমির বলে ডাকে। রাজ্যে সেই ছোট থেকেই তার জন্য অপেক্ষা করেছিল। এগুলো মায়াকে জানায়নি শাহানা পারভিন, শুধু বলেছিলেন তার মাহমুদ সর্দারের ছেলে শাহমির রাজ্যের সাথে বিয়ে হয়েছে। ঘাড়ে কারো স্পর্শ পেয়ে পিছনে তাকালো মায়া, দেখতে পেল হাসি ও মিহির দাঁড়িয়ে আছে। হাসি মায়ার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে, মিহির তার কাছে ব্যস্ত থাকে। এসবের ভিতর মায়া তাকে জড়ায় না। দেখো হাসি, আমার মা খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরবে। মা আমার কথা শুনে মিটি মিটি হাসতে থাকে। আমি দেখেছি মায়ের সুখ। মা খুব খুশি হয়েছে আমি মন্ত্রী মশাইকে বিয়ে করেছি তাই। আর আজকে আমি মোহন সর্দারকে ডাউন করতে পেরেছি,
তাই মাও রিকভার করতে থাকে। তার মানে আমার মা খুব তাড়াতাড়ি আমার কাছে আসবে। খুব খুশি হয়ে বলতে থাকে মায়া। মায়ার খুশিতে চোখের কোণায় পানি জমতে থাকে। হাসি সেই পানি মুছে দিয়ে বলে, আমার মায়াবতী মা, খুব তাড়াতাড়ি তুমি তোমার মায়ের সাথে একসাথে থাকবে। আপা খুব তাড়াতাড়ি তোমাকে তার কোলে নিয়ে আদর করতে থাকবে। সন্তান তার মায়ের ভালোবাসার জন্য এত কিছু করছে, আর মা তার ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারবে না। অবশ্যই আপা সুস্থ হয়ে তোমাকে ভালোবাসবে। আমি মাকে নিয়ে অনেক অনেক জায়গায় ঘুরবো হাসি। আমি আর মা মিলে সর্দার বাড়িতে আবার ঢুকবো। আমার মা ওই বাড়িতে যাওয়ার আগে ওই বাড়ির আবর্জনাগুলো সরিয়ে দিব। আমার মা ওখানে শান্তিতে থাকবে। একসময় যে মাকে অপদস্থ হয়ে অধিকারহীনতা হয়ে আসতে হয়েছে, সেই মা তার নিজ অধিকার নিয়ে যাবে ওই বাড়িতে। এটা আমার ওয়াদা। মায়া কথাগুলো খুব উত্তেজিত হয়ে বলতে থাকে। এতগুলো বছর পর মা একটু সুস্থ হয়েছে, এটা যে মায়ার জন্যে কতটা খুশির খবর, এটা একমাত্র মা হারা সন্তান বুঝবে। হাসি মায়ার মুখে হাত রেখে বলে, তুমি তোমার উদ্দেশ্য সফল করতে সক্ষম হবে, এই বিশ্বাস আমার আছে। মায়া যে এক বাঘিনী, এই হিংস্র মায়াবতী সব কিছু পারে, তার উদ্দেশ্য সে অটুট। একদম হাসি, কিন্তু আমার পথে যে একজন বাধা হয়ে আছে। মিহির সান্ত্বনা দিয়ে বলে, বাধা অতিক্রম করে পথ চলতে হবে। পথে বাধা আসবেই, কিন্তু অবশ্য তোমার নিজের সাথে করে নিয়ে সফল করতে হবে। উদ্দেশ্যের কথা ভুলে বাধা নিয়ে ভাবলে হবে না। তুমি আমার ব্রেভ বেবি ডল। তোমাকে ভিতর চেহারায় মানায় না। তোমার মন্ত্রীমশাই তোমার সব ইচ্ছা পূরণ করে, সেক্ষেত্রে এটা তো ক্ষুদ্র একটা বিষয়। কিন্তু মিহির ভাই, ওর কাছে আমার ওর কিছু বলতে পারে না মায়া। রাজ কল করেছে। এতক্ষণে রাজ বাসায় এসেছে। বাসায় এসেই রাজ খুঁজতে থাকে মায়াকে, না পেলে কল করে। আজও হয়তো তাই। মায়া কল রিসিভ করতেই রাজ বলে ওঠে, সারাদিন কাজের মাঝে বউকে দেখার জন্য মন ছটফট করতে থাকে। কখন বাড়ি আসবো আর বউকে আলিঙ্গন করবো সেই অপেক্ষায় থাকি, কিন্তু বউ আমার বাড়িতেই নেই। বলি, আলিঙ্গন কি এখন আমি আমার গুলি ধরে রাখা বউয়ের ছবি করবো? মায়া ও রাজের বেডরুমে মায়ার একটি বড় ছবি টাঙানো আছে, যেটাতে মায়া গুলি করে সাইড লুকিয়ে আছে। সেদিকে তাকিয়ে কথাগুলো বলতে থাকে রাজ। মিহির এসছে, তাই ওর সাথে একটু কথা বলছিলাম। এটা ওই মিহির না যে তোমার হবু বর ছিল? বর আর হলো কোথায়, বর তো আপনি হয়েছেন। বাসায় আসেন বেবিজান, অন্যের বউ হওয়ার ইচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। মায়া হেসে দেয়। ফোন কেটে সবাইকে বিদায় দিয়ে মাস্ক পরে চলে যায়। গাড়ি সর্দার মহলের সামনে আসতেই দারোয়ান দরজা খুলে দেয়। গাড়ি নিয়ে গ্যারেজে যায় মায়া। সেখানে গাড়ি রেখে ভিতরে আসতে নিলেই সামনে বাধা হয়ে দাঁড়ায় বীর। মায়া দেখেও না দেখার মতো করে আসতে নিলে বীর বলে ওঠে, এভাবে ইগনোর করো না জানেমান, সইতে পারি না আমি। সইতে শিখে নিন মিস্টার খান। আর এখন আমি আপনার ভাইয়ের বউ, অন্তত সেই খাতিরে আমার থেকে দূরে থাকুন। কখনোই সম্ভব না। আমার ভালোবাসা আমি আদায় করেই ছাড়বো। নিজের জেদকে কন্ট্রোল করুন। আমি আপনার নই। আমি যার জন্য জন্মেছি তার হয়েও গেছি। এখন আর এই ভাগ্য বদলাবে না। ভাগ্য বদলানোর চেষ্টা তো করে দেখো। ভালোভাবে বলছি, ছেড়ে দাও ওই শাহামির রাজকে। আঁকড়ে ধরো আমার এই হাত, দেখবে সুখের রাজ্যে নিয়ে যাব তোমাকে। এই মায়ার সর্বাঙ্গে এখন একটাই নাম, এটা শাহমির রাজ। এই নাম কেউ মুছতে পারবে না। ভুলেও আমার আর আমার বরের মধ্যে তৃতীয় ব্যক্তি হতে আসবেন না। একবার যখন আপনাকে নিজের হাতে শেষ করেছি, বারবার শেষ করে দিব। ভাগ্যবশত আপনি একবার বেঁচে গেছেন, কিন্তু এবার সেই সুযোগ দিব না। তুমি যতবার আমাকে খুন করতে চাইবে, আমি বেঁচে ফিরলে ঠিক ততবারই তোমার জন্যই ফিরে আসব। এটা এই বীরের ওয়াদা। আমার জীবনের একমাত্র নারী আসক্তি হয়ে জায়গা নিয়েছো তুমি। যত যাই হোক, ভুলবো না তোমাকে। বারবার ফিরে এসে ভালোবাসার দাবিদার আমি রাখবই। কিন্তু আপনি সফল হবেন না। একবার যখন আপনি ব্যর্থ, বারবার আপনি ঠিক তেমনভাবেই ব্যর্থ হবেন। বলেই মায়া চলে যায় বাড়ির ভিতরে। বীর সেদিকে তাকিয়ে আছে। মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে বীর বলে, তোমাকে আমার না করতে পারলে এই জীবন যে ব্যর্থ হয়ে যাবে। বেঁচে থেকেও মৃত ব্যক্তির মতো জীবন পার করতে হবে।
ঘরের ভিতরে আসতেই মায়াকে হ্যাচকা টান দিয়ে দেওয়ালে চেপে ধরে রাজ। মায়াকে অতি নিকটে এনে মায়াতে মেতে ওঠে রাজ। তারপর কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলে, খুব শখ না ওই মাহিরের সাথে কথা বলা? আর ইউ জেলাস? হ্যাঁ হ্যাঁ জ্বলছি আমি। আমার বউ অন্য ছেলের সাথে কথা বলবে, তার হাত পা গুঁড়ো গুঁড়ো করে দিব। কাম অন মন্ত্রী মশাই, আমি তো জাস্ট নর্মালি কথা বলছিলাম। আর মিহির আমার ফ্রেন্ড হয়, বর না হলেও ফ্রেন্ড তো আছেই। ফ্রেন্ড হোক আর পাতানো ভাই, কোনো ছেলের সাথেই আমি আমার মায়াবতীকে সহ্য করব না। যদি দেখেন তো? ওখানেই তার রক্তের বন্যা বইয়ে দিব। শারমির রাজ তার কথাতে পাক্কা। আমাকে যে বাইরে অনেক ছেলেদের সাথে মিটিং করতে হয়, সেখানে তো হ্যান্ডশেক করা লাগে, তখন আপনি কি করবেন? মাথা গরম হয়ে গেছে রাজের। মায়ার হাত ধরে অন্য ছেলে। রাজের চোখ মুখ লালবর্ণ হয়ে এসেছে। পকেটে থাকা রিভলভার বের করে মায়াকে দেখিয়ে তেজি কণ্ঠে বলে, এটাকে আমি খেলনা হিসেবে ব্যবহার করি না মায়াবতী। যে কুত্তার বাচ্চা আমার বউয়ের হাত ধরবে, তার হাত না পুরো অঙ্গই আমি ভস্ম করে দিব। মায়া ঠোঁট প্রসারিত করে জড়িয়ে ধরে রাজকে। আপাতত মায়া বলতেও পারছে না যে মিহির তার হবু বর না, তার হাসির ছেলে। ছোটবেলা থেকে মিহিরের সাথে সে খেলাধুলা করেছে। মিহিরকে ভাইয়ের নজরেই দেখে মায়া, কারণ এখন রাজ জানে হাসি মায়ার মা। এগুলো মায়া ভাবলেও রাজ তো জানে আসল সত্যিটা। রিসেপশনের ছবি আর ভিডিওগুলো দেখছিল হিয়া। হলরুমের সোফায় বসে এক এক করে ছবিগুলো দেখতে থাকে আর হাসতে থাকে। সবগুলো দেখতে দেখতে হঠাৎ একটি ছবিতে চোখ আটকে গেল হিয়ার। চোখ জলজল করতে থাকে। রুদ্রকে একটি মেয়ে জড়িয়ে ধরে আছে। মেয়েটি শর্ট ড্রেস পরেছে। ড্রেস দেখে হিয়ার মনে পড়লো এই মেয়েটিকে সে দেখেছিল পার্টিতে। গাঢ় নীল রঙের শর্ট ড্রেস পরেছিল আর এক কোম্পানির সিইওর মেয়ে। মেয়েটি অনেক স্মার্ট, এর আগেও দেখেছিল হিয়া। যেদিন থেকে হিয়ার মনে রুদ্রের জন্য ঘৃণা ভরে আছে, মনে পড়ে যায় পুরনো কথা। হিয়ার অতীত। একদিন সন্ধ্যায় নীলক্ষেত থেকে বাসায় ফিরছিল হিয়া। গুলশানে আসার আগে একটিবার সেন্টারে দেখা যায়। হিয়া জানালা দিয়ে প্রকৃতি দেখতে থাকে। হঠাৎ বরের সামনে রুদ্রকে দেখে অবাক হয় হিয়া। রুদ্রের সাথে আরেকটি মেয়ে থাকে। হঠাৎ বারের সামনে রুদ্রকে দেখে অবাক হয় দুজনে। অবাক হয় হিয়া। রুদ্রের সাথে আরেকটি মেয়ে থাকে। দুজনে একসাথে বারে ঢুকে যায়। হিয়া এটা দেখার পর ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে দেয়। তারপর সেও ঢুকে যায় বাড়ির ভিতরে। বার নিয়ে এক্সপিরিয়েন্স নেই হিয়ার। বাড়ির ভিতরটা আজ ফাঁকা থাকে। বাড়ির ভিতরে একটি সিঁড়ি আছে যার উপর দিয়ে তাকালে দেখা যায় কিছু ঘর। হিয়া দেখলো একটি ঘরের দিকে ওই মেয়েটি ঢুকছে, যেই মেয়েটি রুদ্রের সাথে ছিল। সাথে সাথে হিয়া সেদিকে দৌড় দেয়। হিয়া সিঁড়ি দিয়ে ওঠার সময় একজনের সাথে ধাক্কা খায়, কিন্তু কিছু খেয়াল করে না। মেয়েটির দেখা দেখে ওই ঘরটিতে ঢুকে দেখতে পায় রুদ্র আর ওর মেয়েটি একে অপরকে জড়িয়ে ধরে আছে। রুদ্রের হাত মেয়েটির পিঠে। দেখতে খুবই বিবৃতিকর লাগবে এদেরকে। রুদ্র মেয়েটিকে ছেড়ে দিতেই দেখতে পেল হিয়াকে। হিয়া অবাক হয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে। অনেক আগে থেকেই রুদ্রের জন্য নিজের মনে জায়গা করে নিয়েছিল হিয়া, কিন্তু আজ প্রণয় পুরুষের এমন দৃশ্য দেখে থমকে যায় সে। হিয়ার চোখের পানি স্পষ্ট দেখতে পায় রুদ্র। হিয়া যে তার প্রতি দুর্বল এটা রুদ্র বোঝে না। হিয়া কেন কিছু না বলেই চলে আসে বাসায়। অতীত মনে পড়তেই চোখ আবারও ভিজে এলো হিয়ার। আজকে আবারও রুদ্রের সাথে ওই মেয়েটির ছবি দেখে মন ভাঙতে থাকে মেয়েটির। কান্নার সুরে বিড়বিড় করতে থাকে, কেন আমাকে এই নষ্ট পুরুষের আসল রূপ দেখতে হয়? কেন আমার সামনেই আসে তার আসল সত্যতা? আর নিতে পারছি না আমি। বলেই কান্না করতে থাকে হিয়া। খুব কষ্ট হচ্ছে তার। ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখতে পারে না কেউ। হিয়া তো নরম মনের মানুষ, সে কিভাবে দেখবে তার মনের মধ্যে লুকায়িত ভালোবাসার আসল রূপ? খুব কষ্ট হচ্ছে তার। মিলি তার ফোন স্ক্রল করে যাচ্ছে। তারেকের আইডিতে একবার রিকোয়েস্ট দিচ্ছে, আবার আনফ্রেন্ড করছে। বারবার চেষ্টা করেই যাচ্ছে মিলি। তারেক তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না। কতক্ষণ এমন করতে পারে এটা দেখে ছাড়বে মিলি। মেসেঞ্জার রিকোয়েস্টে মেসেজ দিয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো আমার ভবিষ্যৎ বাবুর আপু। সেই কখন থেকে রিকো দিচ্ছি, তুমি অ্যাকসেপ্ট করছো না। আমাকে এভাবে ঝুলিয়ে রাখলে কিন্তু তোমার বাবুদের হাত পা লম্বা লম্বা হয়ে যাবে। তোমার বাবু মানে তো আমার বাবু। শোনো,
ব্ল্যাক ডায়মন্ড, এভাবে তোমার বাবুর মাকে ঝুলিয়ে রেখো না। আমার লক্ষ্মী সোনা, প্লিজ অ্যাকসেপ্ট মি। তারেক মেসেজগুলো দেখবে কিভাবে? সে তো এখন অনলাইনে নেই, সকালে তার কাজ আছে, এখন তো সে নাক ডেকে ঘুমাচ্ছে। এদিকে বেচারি মিলি চেষ্টার উপর চেষ্টা করেই যাচ্ছে। একের পর এক গ্লাস বিয়ার নিয়েই চলেছে বীর। সামনে বড় করে টাঙানো হাস্য উজ্জ্বল মায়ার ছবির দিকে তাকিয়ে আছে বীর। মায়াকে সরাসরি স্পর্শ না করলেও মায়ার ছবিতে হাত বুলিয়ে নিচ্ছে সে। মায়ার চোখ দুটো আসলেই মায়াবী। সেদিকে তাকিয়ে বীর বলে, এই মায়া শুধু আমারই হবে। তুমি যতই ওই রাজের সাথে রাত্রি যাপন করো, আমি তোমাকে আমার করে ছাড়ব। তুমি আমার ভালোবাসার নারী, যে নারীকে নিজের করে না পাওয়া পর্যন্ত শান্তি পাবো না আমি। ওই রাজের থেকে এনে আমি তোমাকে আমার এই আলিশান বাড়িতে সুখে রাখবো। আমি তোমাকে রাজের থেকেও বেশি সুখ দিব। বীর অনুভব করে তার কাঁধে কারো হাত। পিছনে তাকিয়ে দেখে মায়া হাসি খুশি মুখে দাঁড়িয়ে আছে সে। বীর খুব খুশি হয় মায়াকে দেখে। মায়াকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই বীর থেমে যায়, বলে, না, এখন তোমাকে জড়িয়ে ধরবো না আমি। তোমার শরীরে স্পর্শ করার অধিকার তুমি কাউকে দাও না। সেখানে আগে তোমাকে আমার হালাল করে নিব, তারপর স্পর্শ করব তোমাকে। তাই? কিন্তু আমি তো আপনাকে সেই অধিকার দিয়ে দিচ্ছি মিস্টার খান। আপনি আমাকে আপনার আপন করে নিতে পারবেন। সত্যি বলছো জানেমান? বিয়ে করবে আমায়? মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দেয়। এটা দেখে বীর বলে, একবার আমি তোমাকে পাই, দেখবে তোমার সেই আগের বীর হয়ে উঠেছি। তোমার সব ইচ্ছাকে আমি পূর্ণ করবো জানেমান। তোমার ইচ্ছাকে যে আমি নিজে সম্মান করি, তোমার ইচ্ছা পূরণের হাত ধরতে গিয়েই তোমাকে আমার করার বাসনা জেগেছিল মনে। মায়া হাসতে থাকে। বীর সেদিকে তাকিয়ে বলে, এই হাসি দেখার জন্য আমি কত কিছু করলাম, আর এখন সেই হাসি আমি দেখতে পাচ্ছি। ভালোবাসি আমার জানেমানের হাসিকে। মায়া এবার জোরে জোরে হাসতে থাকে। বীর তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ বীর পেছন থেকে হাসির শব্দ পায়। পিছনে তাকিয়ে দেখে এখানে মায়া। অবাক হয়ে তাকিয়ে থাকতে আবার অনুভব করে তার সামনে পিছনে দুই দিকে মায়া। এভাবে করতে করতে সে তার চারপাশে খালি মায়াকে অনুভব করছে। বীর বুঝতে পারলো এগুলো তার ভ্রম, মায়া আসেনি তার কাছে। প্রতিনিয়ত নেশার ফলে সে তার নিকট মায়াকে অনুভব করে, যেটা এখনো করে যাচ্ছে। মায়ার জন্যে বীর উন্মাদ হয়ে উঠেছে। বীরের চোখ লাল হয়ে আসে, চোখ ভিজে এসেছে বীরের। সে সহ্য করতে পারছে না মায়াকে অন্য পুরুষের সাথে, সে যতই তার ভাই হোক। বীরের সাথেই পড়াশোনা করেছে রাজ। বীর মাফিয়া হতে চেয়েছিল, যেটা সে হতেও পেরেছে। তাই রাজের আগেই বাংলাদেশে চলে আসে। আর তখনই দেখা হয় মায়ার সাথে। 18 বছর বয়সের এক কন্যাকে দেখে প্রেমে পড়ে যায় বীর। বীর জানতো না মায়া সর্দার বাড়ির বউ। আস্তে আস্তে মায়ার সাথে মিশে জানতে পারে বীর নিজেও রাজের মতো লোকের বিপদে আপদে অনেক সহায়তা করে সে। কোনো অসৎ ব্যক্তিকে সহ্য করতে পারে না বীর, কিন্তু মায়ার প্রেমে পড়ে আজ বীরও অসৎ উপায় দেখছে। ভাঙতে চায় রাজ ও মায়ার সংসার। সর্দার বাড়িতে সবাই একসাথে বসে আছে। সোনালি মুখে কাপড় দিয়ে কান্না করছে। মালিনী সামাল দিচ্ছে তাকে। মিলি, শিয়া ও হিয়া ঘরে চলে গেছে। মাহমুদ সর্দার বলেছে তাদের ভিতরে যেতে। রাজ ও রুদ্র একসাথে বসে আছে সোফায়। তাদের সামনের সোফায় মাথা নত করে বসে আছে মোহন সর্দার। ওপর থেকে মায়া তার ঘরের সামনে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। আসলে এটা কিভাবে হলো মায়া বুঝতে পারছে না। এটা তো মায়ার প্ল্যানে ছিল না। মাহমুদ সর্দার কি বলবেন কিছু বুঝতে পারছে না। তাদের সামনে টি টেবিলে আছে কিছু ছবি ও ভিডিও ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মোহন সর্দার ও তার ভিন্ন ভিন্ন গার্লফ্রেন্ডের একসাথে কাটানো কিছু নষ্ট মুহূর্ত। রাজ ছবিগুলো হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এতক্ষণ চুপ থাকলেও রাজের এই খুঁটিয়ে খুঁটিয়ে ছবি দেখা দেখে মায়া নিচে এসে ছবিগুলো কেড়ে নেয়। রাজ হা হয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়াকে বলে, কি হলো, ছবিগুলো নিলে কেন? মায়া রাগী দৃষ্টি দিয়ে বলে, মেয়েদের খোলামেলা ছবি এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কি আছে? চোখ গেলে দিব তোমার। আরে আমি তো দেখছিলাম ছবিগুলো আসল নাকি নকল। এই বুড়োর কপালে আদৌ এত হট মেয়ে জুটবে বলে তো আমার বিশ্বাস হচ্ছে না। রুদ্র লাফ দিয়ে ওঠে, রাজের দিকে ফিরে বলে, অ্যাকচুয়ালি ব্রো, আমিও সেম কথাটাই ভাবছিলাম।
এরা যে হট, আমরা এই জেনারেশনে এসে পেলাম না, আমাদের বাবারা পেয়ে গেল। যুগটা সুগার ড্যাডিতে ভরে গেছে। সবই টাকার খেল ভাই। ঠিক বলেছো তুমি, টাকার খেলা এখানে। ড্যাড, আমাকে কিছু টাকা দাও তো। মোহন সর্দার রেগে গেলেন ছেলের উপর, চিৎকার করে বলেন, শাট আপ! বাবাকে নিয়ে এসব বলতে লজ্জা করে না? লে হালুয়া, তুমি করবে লীলা খেলা, আমি বললে দোষ? হ্যাঁ। মায়া টিভি অন করে। সেখানে ভিন্ন ভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে মোহন সর্দার ও তার অল্প বয়সী গার্লফ্রেন্ডের ছবি কিছুটা ঝাপসা করে দেওয়া হয়েছে। সোনালি সেগুলো দেখে জোরে কান্না করতে থাকে। মায়া কানে হাত দিয়ে বলে, শাট আপ কাকি শাশুমা, আপনার বর প্রেম করে ধরা পড়েছে, এখনো মারা যায়নি। এভাবে মরা কান্না করার কিছুই নেই। মাহমুদ সর্দার এবার গলা কাকারি দিয়ে বললেন, বুঝতে পারছি না কি করবো, এই সমস্যার সমাধান কি? রাজ সোফায় হেলান দিয়ে বলে, কি আর করার, কাকাইয়ের সাথে ওদের বিয়ে দিয়ে দাও। পাগল হয়ে গেছো তুমি? বলে ওঠে মোহন সর্দার। তোমারই তো লাভ কাকাই, কমসে কম 5-6টা এক্সট্রা সুন্দরী বউ পেয়ে যাবে। বাড়িতে বসে যত খুশি হট কাকিগুলো নিয়ে ফুর্তি করতে পারবে। রাজ্যে তাকে অপমান করছে এটা বুঝতে সময় লাগেনি মোহন সর্দারের। পাপ ছাড়ে না বাপকে, সেখানে মোহন সর্দারের পাপ কিভাবে ছেড়ে দেয়? মোহন সর্দারের আজ মাথা নিচু হয়ে গেল। এই সব তার কর্মের ফল। আর কি কিছু বাকি আছে তার? ভাবতে থাকে মোহন সর্দার। এখন তার মনে হচ্ছে এগুলো না করলেও পারত। মায়ার মুখে ডেভিল হাসি। সে না চাইতেও মোহন সর্দার আজ ভাইরাল। আজকে মিডিয়াতে অনেক নিয়ে গালমন্দ, বাইরেও গালমন্দ। শুধু মিডিয়া না, তাদের বাড়ির বাহিরেও আজ লোকজনের ভিড়। দারোয়ান সামাল দিতে পারছে না, বাইরে থেকে চেঁচামেচি করে ঘরে অবধি এসেছে। রাজ এবার বাইরে যেতে নিলে মাহমুদ সর্দার বলেন, কোথায় যাচ্ছ তুমি? ওহ কামন বাবা, ঘুমটা দিয়ে মুখ ঢেকে রাখার মতো কাজ তোমার ভাই করেছে, আমি না যে ঘরে বসে থাকবো। মন্ত্রী হয়ে দায়িত্ব পালন করতে হয়। একজনের জন্য আমরা সবাই তো আর মুখ লুকিয়ে থাকতে পারি না। আমার পুরো পরিবারের বদনাম হবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। বলেই চলে গেল রাজ। মায়াও তার পিছনে গেল। রাজ বাধা দিল না। মায়ার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে রাজ বলে, এগুলো এইভাবে ভাইরাল করে পুরো সর্দার বংশের অপমান না করলেও পারতে মায়াবতী। মায়া অবাক হয়ে বলে, বাট রাবিশ, আমি কেন এভাবে ভাইরাল করব? আমি এসবের কিছুই জানি না। রাজ একটু অবাক হলো। তাহলে কে করলো মোহন সর্দারকে ভাইরাল? এমন কে আছে যে চাই মোহন সর্দার ডাউন হোক? অন্ধকার রুমে বসে একজনই নিউজ দেখছে। তার মুখে ফুটে উঠেছে বিজয়ের হাসি। হাসতে হাসতে সে বলে, এটা তো জাস্ট শুরু। আস্তে আস্তে মোহন সর্দারও সোনালি তাদের কর্মের ফল ভুগতে থাকবে। দেখি কে কত কিছু করে আটকায়। বলেই সোনালি ও মোহন সর্দারের ছবির উপর ছুরি ছুঁড়ে মারে। ছুরিগুলো সোজা মোহন সর্দার ও সোনালির ছবির উপরে এসে লেগে যায়। অতঃপর যুবকটি আবারও অট্ট হাসিতে মেতে ওঠে। বাইরে এসে মিডিয়ার সম্মুখীন হলো রাজ ও মায়া। মায়া রাজকে দেখা মাত্রই সাংবাদিক মাইক নিয়ে রেডি হয়। আপনার পরিবারের বয়স্ক একজনের এভাবে অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে, এগুলো সম্পর্কে আপনাদের বক্তব্য কি? প্রশ্ন করে। রাজ কিছুক্ষণ চুপ থাকে। সাংবাদিক আরো প্রশ্ন করে। সবাই প্রশ্ন করার মাঝে হঠাৎ রাজ পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে থাকে। মায়া তাকিয়ে আছে রাজের দিকে। স্পষ্ট দেখতে পাচ্ছে রাজের চোখে পানি নেই। রাজ অভিনয় করছে। সানগ্লাস নিয়ে চোখে দিয়ে বলে, আসলে পুরুষ মানুষ কাঁদতে নেই, তাই সানগ্লাস দিয়ে কান্না ঢেকে রাখলাম। তো কি প্রশ্ন করছিলেন? আমার কাকা পরকীয়া করে? এক্স্যাক্টলি স্যার, নিউজে তো এমন দৃশ্যই দেখা যাচ্ছে। নিউজে কি আমার কাকাকে দেখা যাচ্ছে? জি না স্যার, ওখানে মুখ ঝাপসা রাখা। ঝাপসা মুখ দেখে বুঝে নিলেন ওটা আমার কাকা? বাবাও তো হতে পারতো। লাইভ ভিডিও চলছিল। রাজ্যে তার বাবাকে নিয়ে এমন বলবে এটা কল্পনার বাইরে ছিল। বিষম উঠে গেল মাহমুদ সর্দারের। বিড়বিড় করে বলল, ছেলে তার কাকাকে বাঁচাতে গিয়ে ভোলা ভালা বাবাকে ফাঁসালো। কিছু বুঝলাম না স্যার। আজকাল এডিটের দিক থেকে মানুষ অনেক বেশি উন্নত, বিশেষ করে এআই অ্যাপস দিয়ে এসব খুব কমন। কার না কার বাড়ির সাথে আমার নিরীহ কাকার মুখ মিলিয়ে দিয়েছে, এটা আপনারা বিশ্বাস করলেন? ওসব সুন্দরী মেয়ে আমার কাকার ভাগ্যে থাকার মতো বয়স কি এখন কাকার আছে? সাংবাদিক কিছু বুঝতে পারে না, তাই তারা বলে, কিন্তু স্যার আপনাদের সাথে এমন কে করবে? লোকের আবার শত্রুর অভাব থাকে, বিশেষ করে আমাদের।
আবার কাকার কোম্পানিতে আগুন লেগেছে, আপনারা তো দেখেছেন। ধরে নেন সেই শত্রু। মায়া অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। মায়ার দিকে তাকিয়ে রাজ মিটমিট হাসতে থাকে। রাজ্যে জানে মায়া আগুন লাগিয়েছে কোম্পানিতে, কিন্তু ছবিগুলো মায়া ভাইরাল করেনি। এটা মায়ার চোখ মুখ দেখেই বুঝেছে রাজ। কিন্তু এখন রাজ দুয়ে দুয়ে চার করে তারা পরিবারকে বাঁচাবে, না হলে রাজের বাবা বা বোনেরা ফেঁসে যাবে। একজনের জন্য সবার কেরিয়ার নষ্ট করা বোকামি ছাড়া কিছুই না। এই হিডেন শত্রু কে এটা বের করতে হবে। সাংবাদিক রাজের উক্তিগুলো বিশ্বাস করলো, কারণ ছবিতে স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। আর এই যুগে A1 দ্বারা সবকিছু সম্ভব। আবার অনেকে বিশ্বাস না করলেও চুপ থাকলো। এই শাহমীর রাজ পাওয়ারফুল লোক, এদের কথার জালে ফাঁসানো সম্ভব না, তাই চুপচাপ চলে গেল। মেইন অফিস ফোন করে রাজ সবাইকে এই নিউজ বন্ধ করতে বলে দেয়। সবাই রাজের কথাতে আর এটা নিয়ে মাতামাতি করে না। সবকিছু এখন নর্মাল। রাজ চলে গেছে তার কাছে। মায়া কল দিল তার পার্সোনাল সেক্রেটারিকে, যার দ্বারা মোহন সর্দারের পিছনে স্পাই লাগিয়েছিল। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই মায়া বলে, কে করেছে এই কাজ?